আপনি নাকি শহরের এক মেয়েকে বিয়ে করছেন নিখিল ভাই? কথাটা কি সত্যি? নিখিলের পিছন থেকে প্রচণ্ড আক্রোশ নিয়ে কথাটি বলে উঠল তারা। তারার চোখের কার্নিশ লাল, দৃষ্টি ছলছল, মুখ ভর্তি রাগের আভাস। নিজের বুক সেলফের পাশে দাঁড়িয়ে খুবই মনোযোগ দিয়ে একটি বই পড়ছিল নিখিল। তারার কথা শুনে কোনো প্রতিক্রিয়া না করে একই কাজ করতে লাগলো। তারা আরও রেগে গেল। গটগট পায়ে নিখিলের সামনে এসে দাঁড়িয়ে ঝাঁঝালো সুরে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি নিখিল ভাই, উত্তর দিচ্ছেন না কেন? নিখিল বইয়ের একটা পৃষ্ঠা পাল্টে নির্বিকার কণ্ঠে বলল, তোকে এখানে ঢুকতে কে দিয়েছে? কেউ দেয়নি, আমি নিজে এসেছি। যেভাবে এসেছিস ওইভাবেই বেরিয়ে যা। তারা নিখিলের হাত থেকে থাবা দিয়ে বইটা নিজের হাতে নিয়ে নিল। তেজি কণ্ঠে বলল, আপনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন কেন? যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দিন। কথাটা কি সত্য? প্যান্টের দুই পকেটে হাত রেখে তারার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো নিখিল। তারার আগে কাঁপছে, নাকের পাটা ফুলে উঠেছে, ঘন ঘন শ্বাস নেওয়ার পাশাপাশি গোলাপি ঠোঁটজোড়াও থরথর করে কাঁপছে। তাতে নিখিলের কোনো ভাবাবেগ হলো না। সে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ। তারার যেন পুরো পৃথিবী ঘুরে গেল। চোখ ছাপিয়ে জল নামলো। কথা বলতেও ঠোঁট কাঁপছে। নিখিল সবটাই স্থির চোখে পরখ করলো, কিন্তু কিছু বলল না। চোখের পানি মুছে নিজেকে শক্ত করছে তারা, তবুও বারবার গাল ভিজে যাচ্ছে। কোনোভাবে নিখিলের সামনে নিজের কান্না লুকাতে পারছে না। সেদিকে তাকিয়ে নিখিল বলে, আর কিছু জিজ্ঞেস করবি? নিখিলের এমন ভাবলেশীন কথায় তারার রাগ তিরতির করে বেড়ে উঠল। তার দু চোখ যেন আগুন ঝরছে, সেই আগুনে নিখিলকে নিমেষেই ভস্ম করে দিতে পারে। নিখিল দীর্ঘশ্বাস ফেলল, তারাকে উদ্দেশ্য করে বলল, বইটা দিয়ে চুপচাপ বাড়ি যা। তোর জমিদার বাপকে গিয়ে বল ভালো একটা ছেলে দেখে বিয়ে পড়িয়ে দিতে। এভাবে একটা ছেলের পিছনে আর কত পড়ে থাকবি? তারা ফুঁসে উঠল, আমি কিন্তু বিষ খাবো নিখিল ভাই। নিখিল স্মিত হাসল, যেটা তোর ইচ্ছে, কিন্তু খাওয়ার আগে একটা কাগজে লিখে যাস, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। হাতে থাকা বইটা প্রচণ্ড জোরে নিখিলের দিকে ছুঁড়ে মারল তারা। বইটা গিয়ে নিখিলের বুকে ধাক্কা লেগে নিচে পড়ে গেল। তারা থেমে থাকেনি। রাগে জেদে নিখিলের বুকে আছড়ে পড়ে নিখিলকে কিল ঘুষি থাপ্পড় যা পারে দিতে লাগলো। নিখিলের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, নির্দয় হৃদয়হীন পুরুষ আপনি। সেই বউ হওয়ার পর থেকে কুকুরের মতন পড়ে আছে আপনার পিছনে। দিনের পর দিন, রাতের পর রাত পাগলের মতন ছটফট করেছি আপনার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আপনার পাষণ্ড হৃদয় গলাতে পারিনি। আপনার জন্য পুরো গ্রামের মানুষের কাছে আমি বেয়াদব নির্লজ্জ মেয়ের উপাধি পেয়েছি। পুরো গ্রাম বুঝলো আমি আপনাকে কতটা ভালোবাসি, শুধু আপনিই বুঝলেন না। কেন নিখিল ভাই? অন্য মেয়েকে বিয়ে করে আমার কলিজা কেন পুড়াতে চাইছেন? কেন করছেন এরকমটা? আমি আপনার পাশে, আপনার ঘরে, আপনার বুকে অন্য মেয়েকে কিভাবে সহ্য করব? আমি মরে যাব নিখিল ভাই, দয়া করে এমনটা করবেন না। আমি সত্যিই মরে যাব। তারা কাঁদতে কাঁদতে নিখিলের পায়ের কাছে বসে পড়ল। নিখিলের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে সে। পুরো ঘর জুড়ে তারার কান্নার প্রতিশব্দ হচ্ছে, কিন্তু নিখিলের মন গলিত হচ্ছে না। সে কেবল শটান হয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর নিখিল তার আম্মাকে ডাকলো। আম্মা! ছেলের ভারী স্বরে হুড়মুড়িয়ে ছেলের ঘরে ঢুকলেন শারমিন বেগম। তারাকে নিখিলের পায়ের কাছে পড়ে থাকতে দেখে দ্রুত সেদিকে গেলেন। বহু কষ্টে টেনে টুনে বুঝিয়ে তারাকে তিনি তার ছেলের পা থেকে দূরে সরালেন। তারা এখনও কাঁদছে। মেয়েটার চোখ, গাল, মুখ কান্নার তোপে ফুলে উঠেছে। শারমিন বেগম পরম যত্নে তারা চোখের পানি মুছে দিলেন। ছেলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বললেন, মাইয়াটা কাঁদছে কেন এইভাবে? তুই কি করেছিস? নিখিলের চোখ লাল, চোয়াল শক্ত। ওকে আমার চোখের সামনে থেকে যাইতে বলো, অসহ্য লাগছে। তারা আরও জোরে কেঁদে উঠল। নিখিল দাঁত কিরমিরিয়ে বলল, আমি বাহিরে যাচ্ছি, এসে যেন এই বাড়িতে ওর ছায়াও না দেখি। যদি দেখি হাত পা ভেঙে ওর বাপের কাছে পাঠিয়ে দেব। নিখিল হনহনিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। শার্টের দুটো বাটাম ছেড়ে ফেলেছে তারা।
বুকের দিকটাই আঁচড়ও লেগেছে তারার নখে, ভীষণ জ্বলছে। নিখিল বিদ্রুপ হাসল। এই জ্বালা তার বুকের ভিতরে জ্বালার থেকে নিতান্তই তুচ্ছ। নিখিলের চাচাতো বোন তারা। ছোটবেলা থেকে নিখিলের চোখের সামনেই তারা বেড়ে ওঠে। তারার থেকে গুণে গুণে 7 বছরের বড় নিখিল। তারার বাবা কাশেম শিকদার আর নিখিলের বাবা কাউছার শিকদার একই মায়ের পেটে ভাই হলেও তাদের দুজনের মাঝে রয়েছে বিরাট বিভ্রাট। ছোটবেলা থেকে নিখিলকে দেখে এসেছে তাদের বাবা চাচা দুই ভাইয়ের মাঝে কোনো মিল নেই। এক ভাই অন্য ভাইয়ের নামও শুনতে পারে না। দুই ভাইয়ের দণ্ডের বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্যি। নিখিলের মাকে পাওয়ার জন্যই আজ তাদের দু ভাইয়ের মধ্যে এত বিদ্বেষ। নিখিলের মাকে ভীষণ পছন্দ করত কাশেম শিকদার, কিন্তু শারমিন পছন্দ করত কাশেমের ছোট ভাই কাউছারকে। বড় ভাইয়ের জন্য শারমিনকে বোঝাতে এসে কাউছার নিজেই শারমিনের প্রেমে পড়ে যায়। অতঃপর পরিবার থেকেই তাদের বিবাহ ঠিক করা হয়। বড় ভাইকে রেখে ছোট ভাইকে বিবাহ, তাও আবার বড় ভাইয়ের পছন্দের নারীর সাথে। বিষয়টা মেনে নিতে পারেনি কাশেম। সে ছিল ভীষণ দাম্ভিক ও জেদি লোক। জেদের বশে রাগ করে ভাইয়ের বিয়ের দিন যেই বাড়ি ছাড়ে, এরপর আর বাড়ি আসেনি। 8 বছর বিদেশে থেকে বাবার মৃত্যুর দিন দেশে আসেন কাশেম। নিখিলের বয়স তখন 5। মায়ের জোরাজুরি কান্নাকাটিতে কাশেম একসময় বিয়ে করতে বাধ্য হলো। বউ ছিল শারমিনের থেকেও সুন্দরী, কিন্তু কাশেমের মনে শান্তি ছিল না। সে তার ইগো নিয়েই থাকতো। তারা তার মায়ের পেটে আসার পর কাশেম আবারও বিদেশে পাড়ি জমায়। লাখ টাকা জমিয়ে গ্রামে বাড়ি করে, জায়গা কেনে। এদিকে কাউছারের অবস্থা ছিল দুর্বল। আর্থিকভাবে সে খুবই ভেঙে পড়ে। উচ্চশিক্ষিত হয়েও সে কোনো চাকরি পাচ্ছিল না। বিদেশে যাওয়ার জন্যও হাতে তেমন টাকা পয়সা ছিল না। সংসার চালাতে স্ত্রী সন্তান রেখে কাউছার পাড়ি জমায় শহরে। প্রথম প্রথম কাজ না পেলেও বেশ কিছুদিন পর একটা বড়লোক বাড়িতে ড্রাইভিংয়ের চাকরি পায়। মাসে ইনকাম ভালোই আসে, যেটা দিয়ে তার সংসার সানন্দে চলে যাচ্ছিল। কিন্তু স্বামীর থেকে এত দূরে থেকে শারমিনের মনে শান্তি ছিল না। নিখিলের বয়স যখন 16, তখন শারমিন জানতে পারল তার স্বামী যে বাড়িতে চাকরি করত সেই বাড়ির মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে। খবরটা শুনে যেন শারমিনের পুরো দুনিয়া পাল্টে গেল। মাথায় আসমান ভেঙে পড়ল। যেই স্বামীকে এত ভালোবাসলো সেই স্বামী তাকে ঠকালো। বছর তিনেকের মতন কেবল শারমিন একটা ট্রমার মধ্যেই ছিল। ছেলের মুখের দিকে চেয়ে কোথাও যেতে পারেনি। মায়ের কষ্ট দেখে বাবাকে এখনো চিরতরে ঘৃণা করে নিখিল। জেদ ধরে শহর থেকে অনার্স কমপ্লিট করে এসে গ্রামের মাছের খামার দিয়েছে, যেটার মাধ্যমে তার শহুরের চাকরির থেকে 1000 গুণে ভালো ইনকাম আসে। টাকা পয়সা অর্থের দিক থেকে তো মাকে সুখী রেখেছে নিখিল, কিন্তু মনের দিক থেকে সে তার মাকে কিভাবে সুখী রাখবে? শারমিন বেগম চাইছেন নিখিল বিয়ে করুক, সংসার করুক, তিনিও নাতিপুতি নিয়ে শেষ বয়সটা কাটিয়ে দেবেন। কিন্তু কাশেম শিকদারের জন্য পারছেন না। এত এত টাকা ইনকাম করেও নিজের দাম্ভিক চাচার মন জয় করতে পারছেন না নিখিল। তারা পাগলামি তো পুরো গ্রামবাসী দেখেছে, কিন্তু নিখিলের পাগলামি শুধু 4 দেওয়াল ও তার দাম্ভিক চাচা কাশেম শিকদার দেখেছে। বাসা থেকে বেরিয়ে পুকুর পাড়ে এসে বসলো নিখিল। 2 হাতের ওপর ভর দিয়ে আকাশের পানে তাকিয়ে তারার ভাবনায় ডুবে গেল। অত্যন্ত চঞ্চল প্রকৃতির মেয়ে তারা। নিখিল বলতে পাগল সে। গ্রামের এমন কাউকে বলা বাদ রাখেনি যে সে নিখিলের বউ। কোনো মেয়ে যদি নিখিলকে একবার প্রেমের প্রস্তাব দিয়েছে, তাহলে সে ওই মেয়ের বাড়ি গিয়ে ঝগড়া লেগে এসছে। কথাগুলো মনে পড়তেই নীরবে হাসলো নিখিল। তারা তার বাবার মতোই একগুঁয়ে স্বভাবের। এই পর্যন্ত যেটার জেদ একবার ধরেছে, সেটা না পাওয়া পর্যন্ত কাউকে শান্তিতে রাখেনি। এই যেমন লেখাপড়া, যেটা তারার আয়ত্তের বাইরে। কোনো মতে নিখিলের কথা রাখতে ইন্টার পরীক্ষা দিয়েছে তারা। ক্লাস 8 থেকে ঢেলে ঢুলে তাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে নিখিল। সে যেহেতু বলেছে ভার্সিটিতে ভর্তি হবে না, তো হলোই না। আজ পর্যন্ত কারোর সাধ্য হয়নি তাকে ভার্সিটিতে ভর্তি করানোর। মানুষের জীবনে কত স্বপ্ন থাকে, কারো ডাক্তার হওয়া, কারোর ইঞ্জিনিয়ার হওয়া, কারোর আবার টিচার হওয়া। কিন্তু তারার জীবনে একটাই স্বপ্ন, নিখিলের বউ হওয়া, নিখিলের সাথে সংসার করা, নিখিলের বাচ্চার মা হওয়া। এসব মনে করে আবারও নিঃশব্দে হাসলো নিখিল। শুধু যে তারাই তার প্রতি মগ্ন তা কিন্তু নয়, সেও
তারাতে ভীষণভাবে মগ্ন। তারার কণ্ঠ একদিন না শুনলে তার রাতে ঘুম হয় না। তারাকে এক নজর না দেখলে তার হৃৎপিণ্ড ছটফট করে। তারার কান্নায় তার বুক তোলপাড় হয়। তারার হাসি, তারার কথা, তারার চোখ, তারার মুখ, তারার চোখ, তারার বাচ্চামো সব কিছুতেই গভীরভাবে আকৃষ্ট নিখিল। তারাবিহীন সে নিজেকে কল্পনাও করতে পারে না। তাই তো শহরে ভালো চাকরি পেয়েও সে তারার জন্য গ্রামে ছুটে এসেছে। সপ্তাহখানেক আগে কাশেম শিকদারের কাছে তারার হাত চাইতে গিয়েছিল নিখিল। সেদিন জীবনে এমন কোনো অপমান নেই যেটা কাশেম শিকদার নিখিলকে করেনি। চরিত্রহীন, লোভী, নানান উপাধি দিয়ে নিখিলকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কাশেম শিকদার। নিখিলের বাবা মাকে ছোট করেও নানান কথা বলেছিলেন তিনি। নিখিল খুব শান্ত প্রকৃতির মানুষ। রাগ, জেদ, আবদারটা সে কমই করে। জীবনে প্রথমবার সে তার চাচার কাছে কিছু আবদার করেছিল, কিন্তু কাশেম শিকদার তাকে ফিরিয়ে দিয়েছে। শক্ত পুরুষ মানুষ নিখিল। ছোটবেলা থেকে এতটা অভাব, অনটন, কষ্টে বড় হলেও কারোর সামনে এক ফোঁটা চোখের পানি ফেলেনি, যেটা কাশেম শিকদারের কাছে তারাকে পাওয়ার জন্য ফেলেছে। অঝরে কেঁদে কাশেম শিকদারের পায়ের কাছে পড়ে নিখিল তারাকে ভিক্ষা চেয়েছে, কিন্তু কাশেম শিকদার রাজি হয়নি। নিখিল বলেছিল ওনার মেয়েও নিখিলকে উন্মাদের মতন ভালোবাসে, কিন্তু কাশেম শিকদার বিশ্বাস করেনি। বলেছিলেন এসব তার মেয়ের ছেলে মানুষই, তিনি ঠিক নিজের মেয়েকে সামলে নেবেন। এতই যদি মেয়েকে সামলাতে পারেন, তাহলে সেই মেয়ে আজ তার বিয়ের খবর শুনে এভাবে ছুটে আসলো কেন? তার পায়ে পড়ে হাউমাউ করে কাঁদলো কেন? তাচ্ছিল্য হাসলো নিখিল। সেও তারার বাবাকে চ্যালেঞ্জ করে এসছে। কাসেম সিকদার কখনোই তার মেয়েকে নিজের অহংকারের আর দাম্ভিকতা দিয়ে আটকে রাখতে পারবে না। যেভাবে তিনি নিখিলকে ফিরিয়ে দিয়েছিলেন, ঠিক সেভাবেই তিনি নিখিলের কাছে নিজের মেয়েকে চাইতে আসবেন। আজ নিখিল নিউ চ্যালেঞ্জ অনুযায়ী এগোচ্ছে। ইচ্ছে করে অন্য কারোর সাথে নিজের বিয়ে ঠিক করেছে। তারার কান্নায় তার বুকের ভিতরটা যন্ত্রণায় ছিঁড়ে গেলেও মুখে তা প্রকাশ করেনি। সে চায় তারা কষ্ট পাক, তার জন্য কাঁদুক। এইটুকু যন্ত্রণা না পেলে যে সে তার তারাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। দীর্ঘ সময় পর বসা থেকে উঠে দাঁড়ালো নিখিল। প্রায় ঘন্টা খানেকের ওপরে হবে সে এখানে এভাবে বসে আছে। বাড়ি যাওয়া প্রয়োজন, বিয়ের আয়োজনেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। তারা এখনো নিখিলের ঘরে চুপচাপ বসে কাঁদছে। শারমিন বেগম 1 ঘন্টা যাবত তারাকে বোঝাতে অক্ষম হয়ে নিজের কাজে চলে গেলেন। নিখিল জানতো এমনটাই হবে, তাই তো এত দ্রুত বাসায় চলে এলো। হাতে নেল কাটার নিতে নিতে শারমিন বেগমকে ডেকে বলল, আম্মা 1 গ্লাস পানি দিয়েন তো। কথাটা বলে সে সোজা তারার পাশে এসে বসলো। খপ করে তারার ডান হাতটা শক্ত করে চেপে ধরে তারার আদর যত্নে বড় করা নখগুলো কাটতে লাগলো। তারা বিস্ময় বিহ্বল হয়ে সমানে হাত মোচড়ামুচড়ি করছে, আঙুলগুলো মুঠো করে ধরে রাখছে, কিন্তু নিখিলের সাথে পেরে উঠল না। তারার 10 আঙুলের ডিজাইন করা সাদা নখগুলো কেটেই দম নিল নিখিল। হাতের নখগুলোর দিকে তাকিয়ে তারার কান্না আগের তুলনায় অধিক গাঢ় হলো। নিখিল সেদিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমার বুকে খামচি দেওয়ার অধিকার আমার বউয়ের, তুই দিস কোন সাহসে? তারা নাক টেনে বলল, আমিই আপনার বউ, থাপ্পড় মেরে দাঁত নাড়িয়ে ফেলবো, চুপচাপ বাড়ি যা। তখনই শারমিন বেগম ঠান্ডা পানি নিয়ে এসে নিখিলের ঘরে ঢুকলো। তারা বিছানা থেকে নেমে সেই পানি নিখিলের মুখে ছুঁড়ে মেরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি বেঁচে থাকতে আপনার বউ কখনো অন্য নারী হতে পারবে না, আমি হতে দেব না। তারার চোখের পানি মুছতে মুছতে এক ছুটে নিখিলের বাড়ি থেকে বেরিয়ে গেল। নিখিল মায়ের আঁচল দিয়ে মুখ মুছে গভীর হয়ে বসে রইল। শারমিন বেগমও ছেলেকে কিছু বলছেন না। তার শান্ত শিষ্ট ভদ্র ছেলেটার কষ্ট তিনি আর সইতে পারছেন না। আজ নিখিলের হলুদ সন্ধ্যা। পুরো বাড়ি জুড়ে উৎসব মুখর পরিবেশ। বাড়ির উঠানে স্টেজে বসিয়ে নিখিলের গায়ে হলুদ লাগানো হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে উচ্চস্বরে হলুদের মিউজিক বাজছে। সেই মিউজিকের শব্দ তারার কানে যেতেই 2 হাত কানে চেপে সমানে ছটফট করতে লাগলো তারা। চিৎকার করে কাঁদতে কাঁদতে দরজা খোলার জন্য মিনতি করতে লাগলো। তারাকে ঘরবন্দি করে রেখেছে কাশেম শিকদার। নিখিলের বিয়ের পরই মেয়েকে মুক্ত করবেন তিনি। আর যাই হোক, ছোট ভাইয়ের ছেলের কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। সারাদিন ধরে খাওয়া নেই তারার। চুলের অবস্থা এলোমেলো, কাঁদতে কাঁদতে চোখের অবস্থাও বালিশের মতন।
মিষ্টি মুখশ্রীটা চোখের পানিতে ঢাকা, চিল্লিয়ে গলাও ভেঙে ফেলেছে তারা। তারার মা একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে কাশেম শিকদারের সামনে হাত জোর করে বসে আছেন। তারার দাদিও নাতনির আহাজারি মেনে নিতে পারছে না, পুত্রকে তার বোঝাচ্ছেন, কিন্তু কাশেম শিকদার নিজের সিদ্ধান্তে অনড়। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তারা। বেশ সময় ধরে তারার কোনো সাড়া শব্দ না পেয়ে মেয়ের ঘরে গিয়ে দরজা খুলে দিলেন কাশেম শিকদার। মেয়েকে অচেতন অবস্থায় দরজার সামনে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দ্রুত তারাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে মেঘের মুখে পানি ছিটাতে লাগলেন। তারার কোনো সাড়া শব্দ নেই, হাত পা ঠান্ডা হয়ে আছে। মুখে বারবার পানি ছিটানোর পরও জ্ঞান ফিরছে না। তারার মা আর দাদি মিলে তারার হাতে পায়ে মালিশ করছেন, মাথায় পানি ঢালছেন। কাশেম শিকদার ব্যাকুল হয়ে মেয়েকে সমানে ডেকে চলেছেন। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরও তারার জ্ঞান ফিরছে না দেখে তারার বাবা বাড়িতে ডাক্তার ডাকলেন। খবরটা মুহূর্তে পৌঁছে গেল নিখিলের কানে। উদ্ভ্রান্তের মতন ছুটে আসলো নিখিল তারার কাছে। বিছানায় অচেতন হয়ে পড়ে আছে তারা। ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন আর সেলাইন লাগিয়ে দিয়ে চলে গেছে। তারার দুপাশে তার মা ও দাদি। কাশেম শিকদার দরজায় দাঁড়িয়ে নিখিলকে তারার কাছে দিতে যেতে বাধ্য করছে। নিখিল চোখে অসহায়ত্ব নিয়ে আকুল কণ্ঠে তার চাচার কাছে নিবেদন করছে, প্লিজ চাচা, একবার আমাকে ভিতরে যেতে দিন, একবার, কথা দিচ্ছি কিচ্ছু করব না, শুধু চোখের দেখা দেখে চলে আসব। কাশেম শিকদার কঠোর কণ্ঠে বললেন, আমি আমার মেয়েকে যেভাবেই হোক আটকে রাখতে পেরেছি, আশা করি এবার তুমিও নিজেকে নিয়ন্ত্রণ করে এখান থেকে চলে যাবে। যদি না যাও আমি বিকল্প পদ্ধতি ব্যবহার করব। নিখিল হাঁটু গেড়ে কাশেম শিকদারের সামনে বসে পড়ল। সম্পর্কটা মেনে নিন না চাচা, তারা মরে যাবে আমার জন্য, আমার অন্য কোথাও বিয়ে হলে। এভাবে আধমরা করে মেয়েটাকে আটকে রেখে কি লাভ হলো বলেন? তারা আমাকে চায়, আমি তারাকে চাই, ভালোবাসাটা তো আর একতরফা নয়। তাহলে কেন শুধু শুধু পুরনো জেদ ধরে আমাদেরকে কষ্ট দিচ্ছেন? কাশেম শিকদার গর্জে উঠলেন, এই ছেলে, বেশি কথা বলো তুমি, ভালোই ভালোই বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তা না হলে পিটিয়ে বের করব। এইবার নিখিলও গর্জে উঠল। ক্রোধ সংবরণ করতে না পেরে বলল, আমাকে বাড়ির দেমাগ দেখান আপনি? আপনার মতন এরকম 10টা বাড়ি করার ক্ষমতা আমার আছে। আফসোস শুধু এটাই, আমার তারা আপনার ঘরে জন্ম নিয়েছে, যেটার দ্বিতীয় পিস আমি গোটা দুনিয়াতেও খোঁজ করে পাবো না। আজ তারা আপনার কাছে আছে বলে ক্ষমতা আপনার। যেদিন আমার তারা আমার হবে, সেদিন আপনার এক ছিটা পরিমাণ অধিকারও আমি তারার উপর খাটতে দেব না। তারাকে আমি নিজের করেই ছাড়ব। দেখি আপনি কি করতে পারেন। নিখিল ঝড়ের মতন কাশেম শিকদারের বাড়ি থেকে বেরিয়ে গেল। সেদিনে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে কাশেম শিকদার রেগে বলল, কত বড় নির্লজ্জ আর বেয়াদব ছেলে! আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে আমার তারা বলে চিল্লার করে গেল, আমাকে হুমকি দিয়ে গেল। এই ছেলে দ্বিতীয়বার আমার বাড়িতে এলে আমি ওর পা কেটে রেখে দেব। তারার এই অবস্থা দেখে কাশেম শিকদার আর মেয়ের তালা বন্ধ করে রাখলেন না, কিন্তু তারার মা আর দাদিকে কড়া কণ্ঠে বলে গেলেন তারা যেন কিছুতেই আজ বাড়ি থেকে বের হতে না পারে। দরকার লাগলে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রাখতে। তারার মা স্বামীকে বড্ড ভয় পায়। স্বামীর হুকুমের বাইরে তিনি একটা কাজও করেন না, তাই তো স্বামীর হুকুম পালন করতে সারা রাত মেয়েকে পাহারা দেন তারার মা। কিন্তু শেষ রাতের দিকে যখন মা ঘুমিয়ে পড়ল, তখনই দাদির সাথে বুদ্ধি করে বাড়ি থেকে বেরিয়ে আসলো তারা। সোজা গিয়ে নিখিলের বাড়িতে উঠল। নিখিল তখন ছাদে দাঁড়িয়ে আকাশের তারার দিকে তাকিয়ে তার তারার কথাই ভাবছিল। একটি মেয়ের জন্য কম অপমান তো সহ্য করেনি সে, কম কিছু তো করেনি। এরপরও কেন তারাকে তার করে পারছে না? নিখিলের চোখ দুটো অস্বাভাবিক লাগ, হাতে জ্বলন্ত সিগারেট। যে করেই হোক কালকের মধ্যে তারাকে তুলে আনার কোনো একটা ব্যবস্থা করতেই হবে, এটাই মনে মনে ছক কষছিল। হঠাৎই কেউ বুকের ওপর এসে ঝাঁপিয়ে পড়ায় 2 পা পিছিয়ে গেল নিখিল। বোধগম্য হতে সেকেন্ড 2 সময় লাগলো। যখনই বুঝতে পারলো এটা তারা, নিজেও সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো তারাকে। এমনভাবে চেপে ধরলো যেন ছেড়ে দিলেই সব হারিয়ে যাবে। অনবরত হেঁচকি তুলে কাঁদছে তারা, বড় বড় শ্বাস নিচ্ছে আর ফেলছে। নিখিলের বুকে মুখ ঘষে অস্বাভাবিক আচরণ করছে,
নিখিল আবেশ চোখে বুকে নিল। তার কাজ প্রায় 90% তারা নিজেই করে দিয়েছে। তাকে বুকের মাঝে প্রায় 20 মিনিটের মতন আগলে রাখা ছিল নিখিল। সময় নিয়ে স্বাভাবিক হলো তারা। কান্না মিশ্রিত ভেজা সুরে বলল, চলেন পালিয়ে যাই, আব্বা মেনে নেবে না। আমি পালিয়ে এসেছি, আব্বা জানতে পারলে জ্যান্ত পুঁতে ফেলবে। হ্যাঁ, এত সহজ? তুই তোর বাপের আন্ডারে ছিলি তখন, এখন তুই আমার আন্ডারে। দেখি তোর বাপ কি করতে পারে। ভোরের আলো ফুটতেই নিখিলের বাড়িতে এসে হাজির হলো কাশেম শিকদার। সাহস করে পুলিশ, আইনজীবী ও সব নিয়ে এসছে। তারাকে হাত মুখ ধুয়ে বিয়ের জন্য তৈরি করছিলেন শারমিন বেগম। তখনই কাশেম শিকদারের গলা শুনে ঘর থেকে বেরিয়ে এলেন সকলে। তারা তার আব্বাকে দেখে ভয়ে নিখিলের আড়ালে চলে গেল। কাশেম শিকদার মেয়েকে দেখিয়ে ধমকে বলেন নিজের সাথে যেতে। তাতে ভয় পেয়ে তারা আরও বেশি করে নিখিলের দিকে চেপে দাঁড়ালো। নিখিল ক্রুদ্ধ স্বরে হেসে বলল, কাল বাড়ির খোঁটা দিয়ে আজ নিজেই আমার বাড়িতে এসে পড়েছেন। আপনার আত্মসম্মানে লাগেনি চাচা? কাশেম শিকদার ফুঁসে উঠে বলেন, আমার মেয়েকে দিয়ে দাও, আমি চলে যাব। শব্দ করে হাসলো নিখিল। মনে হলো তার সামনের ব্যক্তিটি এইমাত্র কোনো জোক বলেছে। নিখিলের হাসি দেখে রাগে গা জ্বলে যাচ্ছে কাশেম শিকদারের। সাথে পুলিশ, আইনজীবী আছে বলে নিজেকে যথাযথ শান্ত রেখেছেন তিনি। নিখিল কাট কাট কণ্ঠে বলল, আপনি বলেছিলেন আপনার মেয়েকে সামলাতে পারবেন, তাকে যেভাবেই হোক নিজের কাছে আটকে রাখবেন, কিন্তু আপনি আপনার মেয়েকে সামলাতে পারেননি। সে আপনার কাছ থেকে পালিয়ে আমার কাছে চলে এসেছে। এখন যেহেতু সে আমার কাছেই চলে এসেছে, আমি তো তাকে এত সহজে ছাড়ছি না চাচা, ইভেন কোনো দিনও ছাড়বো না। কাশেম শিকদার চেঁচিয়ে উঠলেন, বললেই হলো আমি আমার মেয়েকে না নিয়ে এখান থেকে এক পাও নড়ব না। পুলিশকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কিছু করছেন না কেন? নিখিল মৃদু হাসলো, আপনার মেয়ে এখন অ্যাডাল্ট চাচা, সো এসব পুলিশ পুলিশ আইনজীবী কোনোটাই কাজে আসবে না। আপনি এখন আসতে পারেন, আমি বিয়ে করব। যেদিন মেনে নেবেন সেদিন মেয়ে নাতিমুতি সমেত আপনার বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। এমন একটা মুহূর্তে নিখিলের এমন শান্ত কণ্ঠে উপহাস শুনে কাশেম শিকদার আগুনের মতন জ্বলছেন। তিনি তারাকে উদ্দেশ্য করে তার সাথে যেতে বললে তারা স্পষ্ট কণ্ঠে যাবে না জানায়। যেহেতু তারার বয়স 18-র ওপরে আর সে নিখিলের কাছে নিজের মর্জিতে আছে, তাই পুলিশও কিছু করতে পারল না। কাশেম শিকদার চলে যেতেই গ্রামের মানুষের সামনেই বিয়ে হয়ে গেল নিখিল ও তারার। বাবাকে কষ্ট দিয়ে মনে একটুও শান্তি পাচ্ছে না তারা, কিন্তু নিখিলকেও সে হারাতে পারবে না। সে জানে না তার বাবা তাকে কখনো ক্ষমা করবে কিনা, হয়তোবা কোনো দিন তার মুখই দেখতে চাইবে না। কিন্তু তারা তার আব্বা আম্মা দাদিকে না দেখে কিভাবে থাকবে? এসব মনে করে ফুঁপিয়ে উঠল তারা। কষ্টে তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সেই সকাল থেকে এক নাগাড়ে কেঁদেই চলেছে। এখন প্রায় দুপুর। শারমিন বেগম খাবার নিয়ে তারাকে বেশ কিছুক্ষণ খাওয়ার জন্য জোর করে গেল, কিন্তু তারা খেলো না। এরকম চলতে থাকলে তো অসুস্থ থেকে আরও অসুস্থ হয়ে যাবে মেয়েটা। চিন্তিত হয়ে ছেলেকে ফোন লাগালেন শারমিন বেগম। নিখিল বাড়ি থেকে বেরিয়েছিল সেই সকালে। মায়ের মুখ থেকে তারার কথা শুনে ছুটে বাড়িতে আসলো। খাটের এক কোণায় বসে ফুপিয়ে কাঁদছে তারা। পাশে খাবার খাওয়া নিয়ে তাকে জোর করছেন শারমিন বেগম। নিখিল ঘরে আসতেই তারার খাবার প্লেটে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। দরজা লক করে গম্ভীর মুখে তারার সামনে এসে দাঁড়ালো নিখিল। হঠাৎই নিখিলকে দরজা বন্ধ করতে দেখে খানিকটা কেঁপে উঠল তারা। আর চোখে একবার নিখিলের দিকে তাকিয়ে আবারও কান্নায় মন দিল। নিখিলকে বড্ড বিরক্ত দেখালো। দু হাত ভাঁজ করে সে তারাকে ধমক দিয়ে উঠল, খাচ্ছিস না কেন? নিখিলের ধমক খেয়ে তারার কান্নার গতি আরও বেড়ে গেল। থেমে থেমে বলল, আমার আমার আব্বার কথা খুব মনে পড়ছে। তাহলে এলি কেন? তারা এবার শব্দ করে কেঁদে উঠল। আপনি এমন কেন নিখিল ভাই? আমি এমনই, চুপচাপ খেয়ে ঘুম দে। আমি খাবো না। নিখিল চটে গেল। এই খাবার তোর হিটলার বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি, আমার কষ্টের ইনকাম। না খেয়ে নষ্ট করা আমি মেনে নেব না। তারা রেগে বিছানা থেকে দাঁড়িয়ে গেল। একদিন না হতেই আমাকে খোঁটা দিচ্ছেন? থাকবো না আমি এই বাসায়, আজই চলে যাব। বলতে বলতে তারা গটগট পায়ে দরজার দিকে এগিয়ে গেল। নিখিল পিছু টেকে বলল, হ্যাঁ যা,
তোর বাপকে দেখে আসলাম, উঠোনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, তুই গেলেই আদর যত্নে করে ঘরে তুলবো। নিখিলের কথা শুনে তারা উল্টে এসে আবারও আগের জায়গায় বসে পড়ল। ওড়না নাকে ঘষে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, একদমই ভালোবাসেন না আপনি আমায়। নিখিলের রাগী ভাবটা হঠাৎই উধাও হয়ে গেল। ঠোঁটের কোণায় মৃদু হাসি ঝুলিয়ে বলল, তাই? তারা অভিমানী সুরে বলল, অবশ্যই হ্যাঁ, তা না হলে আপনি কি অন্য একটা মেয়েকে বিয়ে করতে যান? আমি না আসলে তো ঠিকই শহরের মেয়েকে বিয়ে করে ফেলতেন। নিখিল অবাক হওয়ার ভান ধরে বলল, তাই তো, ভাগ্যিস তুই এসেছিস। তারা চোখ মঠিয়ে তাকালো। আপনি আমার সাথে মজা নিচ্ছেন? নিখিল হাসতে হাসতে তারার পাশে বসলো। আস্তে আস্তে পিলপিল করে তার ডান হাতটা তারার কোমরের দিকে নিয়ে আচমকা সেখানে চেপে ধরলো। তারা অবাক হয়ে নিখিলের দিকে তাকাতেই নিখিল বাঁকা হেসে এক টানে তারাকে নিজের কোলে টেনে নিয়ে এলো। তোতলাতে তোতলাতে বলল, কি কি করছেন নিখিল ভাই? নিখিল অত্যাধিক গম্ভীর কণ্ঠে বলল, তোকে ভালোবাসছি। আমি না একদমই ভালোবাসি না তোকে। চল আজকে ভালোবেসে দেখাই। তারা আঁতকে উঠে বলে, চিল্লিয়ে উঠল, আমি আমি একদমই প্রস্তুত নই। কেউই প্রস্তুত থাকে না, আমি নিজেও প্রস্তুত নই। তারার হৃৎপিণ্ড ঠকঠক করে কাঁপছে। তার সাথে কি হতে চলেছে তার এখনো বোধগম্য হচ্ছে না। এর আগে কখনো এতটা গভীরভাবে নিখিলের কাছে আসেনি সে। এরপর আর তারাকে বলার মতন কোনো সুযোগই দিল না নিখিল। উন্মাদের মতন সে তারাতে ডুব দিল। সময় বহমান, ঠিক নদীর স্রোতের মতন। 5 বছর পর দেখতে দেখতে নিখিলের সাথে সংসারে তারার 5টি বছর কি করে কেটে গেল অতি সুখে আছে বলেই হয়তো টের পেল না। এই 5 বছরে নিখিলের সাথে তার সংসার ভালোই চলছে। শুধু ভালো নেই নিখিল আর তারার আব্বার সম্পর্ক। দুজন দুজনকে খোঁচা মেরে কথা না বললে যেন তাদের ঘুমই হয় না। বেশি করে নিখিল, সে যেন কাশেম শিকদারের চরম শত্রু। 3 বছরের মেয়েকে কোলে নিয়ে নিখিলের পায়ের কাছে বসে আছে তারা। নিখিল উবুর হয়ে শুয়ে ফোন টিপছে। আজকের জন্য যেন সে তারাকে চেনেই না। তারা স্বর কাঁদো কাঁদো। যায় না নিখিল, আব্বা অনেক দিন ধরে বলছেন যেতে, 2 দিনের জন্য থেকেই চলে আসবো। নিখিল ভাবলে ক্ষীণ কণ্ঠে বলো, 2 ঘন্টার জন্যও না। তারা কেঁদে দিয়ে বলো, আপনি আসলেই একটা নির্দয় লোক, তোর বাপের থেকে কম। আমার বাপ কি করেছে আপনাকে? 5 বছর ধরে একই খোঁটা দিচ্ছেন। নিখিল বিরক্ত হয়ে বলো, এই যা তো, কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না। যেতেই তো চাইছি, আপনিই তো দিচ্ছেন না। এখান থেকে দূরে যেতে বলেছি, বাপের বাড়ি যেতে বলেনি। তারা এবার নাক টেনে ফুঁপাতে লাগলো। তার মেয়ের ওঝা হওয়ার পর কাশেম শিকদার তাদের সম্পর্ক মেনে নিয়েছেন। নাতনি আর মেয়েকে দেখার জন্য অহরহবার নিখিলের বাড়িতেও এসেছেন। কিন্তু নিখিল একবারের জন্য তারাকে তার বাবার বাড়ি যেতে দেয়নি। এ বাড়ি আর ও বাড়ি মাত্র 5 মিনিটের রাস্তা, তাও নিখিল তারাকে তার বাপের বাড়িতে ত্রিসীমানায় যেতে দেয়নি। 2 বছর তো তারা নিজেই যায়নি। মেয়ে হওয়ার পর নিখিলের থেকে লুকিয়ে টুকিটাকি গিয়েছে। কিন্তু এভাবে লুকিয়ে আর কতদিন? তারা আজ পণ করেছে যে করেই হোক নিখিলকে রাজি করিয়ে সে আজ বাপের বাড়ি গিয়ে থাকবে। মা বলেছে শহর থেকে তার মামাতো ভাই বোন আসছে, দারুণ মজা হবে। তারা কিছুতেই এই মজা মিস দিতে পারবে না। নিখিলকে রাজি করানোর জন্য এবার জোরে জোরে কাঁদতে লাগলো তারা। মায়ের কান্না দেখে রোজা বারবার তার মায়ের মুখের দিকে তাকিয়ে বাবার পিঠের ওপর গিয়ে বসলো। বাবার পিঠে তার পিচ্ছি হাতগুলো দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, বাবা মা কাঁদে। নিখিল ফোনে মনোযোগ রেখে বলল, কাঁদুক মা, তোমার মায়ের স্বভাবই কাঁদা। রোজা আস্তে করে তার বাবার পিঠে মাথা এলিয়ে দিয়ে বলল, বাবা নানু বাড়ি যাবো। নিখিল সোজা হয়ে মেয়েকে বুকে আগলে নিয়ে কড়া চোখে তারার দিকে তাকালো। বিড়বিড়িয়ে বলো, মেয়েটাকে একদম নিজের কার্বন কপি বানাচ্ছে। তারা কান্না সিক্ত চোখে নিখিলের দিকে রেগে তাকালো। নিখিল বলল, তোর ওই অহংকারী বাপের কাছে আমি আমার মেয়েকে পাঠাবো না? আর তার মেয়েকে যে নিজের কাছে আটকে রেখেছেন সেটার বেলায়? নিখিল বুক ফুলিয়ে বলল, আমি কি ইচ্ছে করে আটকে রেখেছি নাকি? পাখি নিজে এসে আমার খাঁচায় ধরা দিয়েছে। হ্যাঁ, ওটাই তো ভুল হয়েছে আমার। 5 বছর ধরে এই একই কথা শুনতে শুনতে কান তবদা লেগে গেছে এখন। ওই দিন পালিয়ে না এসে সেজে গুজে আপনার বিয়ের বরযাত্রী খেতে যাওয়া দরকার ছিল তো। জুতটো একটা পেতনি, তখন বুঝতেন কত ধানে কত চাল। নিখিল ভুরু কুচকে বলল, ওই দিন আমি বিয়ে করতে যাচ্ছিলাম, তোকে কে বলল? দেখেছি আমি, অন্ধ ছিলাম না তখন। নিখিল হাসতে হাসতে বলল, ওটা তো তোকে পাওয়ার নিনজা টেকনিক ছিল।
ওই দিন ওই নাটকটা না করলে তুই তোর হিটলার বাপের কাছ থেকে পালিয়ে আসার সাহস পেতি না। কথার মাঝে নিখিল খেয়াল করলো তার মেয়েটা তার বুকেই ঘুমিয়ে গেছে। তারা মেয়েকে নিখিলের বুক থেকে নিয়ে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, আজ আব্বা আসবে আমাদের নিতে, আপনি কিন্তু কোনো ঝামেলা করবেন না। নিখিল তারার কোমর চেপে একদম নিজের কাছে নিয়ে আসলো। কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, যদি করি তাহলে যেভাবে আপনার কাছে এসেছি সেভাবে আব্বার কাছে চলে যাব। নিখিল ঠোঁট বেঁকিয়ে বলল, ইস, শখ কত, পায়ের শিকল ঝুলিয়ে দেব। হাতে ফোন নিয়ে ঘর ভর্তি মানুষের মাঝে বসে রয়েছেন কাশেম শিকদার। কোলে ওনার একমাত্র আদরের নাতনি রোজা, ওনার বাম পাশে বসে নখ কামড়াচ্ছেন তারা। পুরো ঘর ভর্তি তারার মামার বাড়ির লোকজন। নিখিলকে বহুত ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে কান্নাকাটি করে ম্যানেজ করে কয়েক ঘন্টার জন্য বাপের বাড়িতে এসেছে তারা। কিন্তু এখানে আসার পর তার কাজিন সমাজ তাকে জাপটে ধরেছে আজকে না যাওয়ার জন্য। তারা সকলে আজকে একসাথে থাকবে, সারা রাত আড্ডা দেবে। রোজাও নানা নানুর খেলার মানুষ, হাসি ঠাট্টা আমেজ পেয়ে আনন্দে মজে আছে। তারা বাড়ি যাওয়ার কথা বললে যাবে না বলে কান্না করে নানা ভাইয়ের পিছনে লুকাচ্ছে। তাই নাতনির আবদার পূরণ করতে কাশেম শিকদার নিজেই বসলেন নিখিলকে ফোন দেওয়ার জন্য। কিন্তু ফোন দেওয়ার আগেই ওনার গলাটা কেমন শুকনো শুকনো লাগছে। এই ছেলের গলা শুনলেই অস্বস্তিকর অবস্থায় পড়ে যান তিনি। তবুও উনি ঠোঁট ভিজিয়ে কল লাগালেন মেয়ের জামাইকে। প্রথমবার রিং হতেই দু একবার বাজার পর কল ধরে নিল নিখিল। কাশেম শিকদার গলা খাঁকারি দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে নিখিল সালাম দিল। কাশেম শিকদারও সালামের উত্তর নিয়ে বলল, একটা দরকারে ফোন দিয়েছিলাম তোমায়। নিখিল শ্বাস ছেড়ে বলল, দরকার ছাড়া কেনই বা ফোন দেবেন আপনি, বলুন কি দরকার। কাশেম শিকদার শুকনো কাশলেন, নম্র কণ্ঠেই শুধালেন, তারার মামাতো ভাই বোনরা সবাই চাইছে মেয়েটা আজকে থাকুক, নাতনিটাও যাবে না বলে কান্নাকাটি করছে। তারা আজকে থাকলে তোমার কি কোনো অসুবিধা হবে? অপর পাশ থেকে নিখিলের টেরা স্বর ভেসে আসলো, জানেনই তো চাচা, আমার বউ ছাড়া একদমই চলে না। মেয়েকে রেডি হয়ে থাকতে বলেন, আমি নিতে আসছি। প্রয়োজন পড়লে আপনি আপনার নাতনিকে রেখে দিন। আপনার হিটলারগিরির গল্পটা নাতনিকে শোনান, ঠিক কি কি করেছিলেন বিয়ের আগে তার বাবার সাথে। কাশেম শিকদার মুখ অন্ধকার বানিয়ে কল কেটে দিল। এই ছেলের শিরায় শিরায় টেরামি। রাতের দিকে নিখিল সত্যি সত্যি তারাকে নিতে আসলো। তারা যাবে না করেও নিখিলের রাগী মুখ দেখে যেতে বাধ্য হলো। রোজার কান্নাকাটির জন্য মেয়েকে তার নানু বাড়িতেই রেখেই বউকে নিয়ে বাড়ি চলে এলো নিখিল। কিন্তু বাড়িতে এসে তারার যেন এক মিনিটও শান্তি পাচ্ছে না। কেঁদে কেটে নাক লাল করে ফেলেছে তারা। ইচ্ছে মতন রাগারাগি করছে নিখিলের সাথে। নিখিল শান্ত মেজাজে বউকে জাপটে ধরে বসে আছে। তারা বেশ কিছুক্ষণ কিটমিট করে চুপ করে রইল। নিখিলের সাথে কোনো কথা নেই তার। নিখিল অসহায় মুখ করে চাইলো তারার পানে। আদুরে স্বরে বলল, রাগ কমেনি এখনো? তারা চুপ করে রইল। নিখিল পট করে তারা নরম গালে চুমু বসালো। তারা তবুও কোনো প্রতিক্রিয়া করলো না। নিখিল লঘু স্বরে বলল, তোকে ছাড়া আমি কখনো থেকেছি? তারা এবার মুখ খুলল, মোটেও আপনি এর জন্য আমাকে নিয়ে আসেননি। আপনি আব্বার সাথে জেদ ধরে আমাকে নিয়ে এসেছেন। তাই? কে বলেছে তোকে? তারা গাল ফুলিয়ে বলল, আমি সবই বুঝি। কচু বুঝিস তুই? তারা আরও রেগে তাকাতেই নিখিল হেসে ফেলল, আচ্ছা সরি, কাল সকালে তোকে আবার নিয়ে যাব ওখানে। তোর কাজিনদের ওই বাড়িতে এ বাড়িতে আসার জন্য ইনভাইট করে আসব। সাথে সাথে তারার চোখের মুখে খুশির ঝলক ফুটে উঠল। সত্যি? নিখিল তারার গাল টেনে নিয়ে বলল, ইয়েস বউ, এখন চলেন আমাদের ছেলেকে নিয়ে আসি। মেয়েটা কবে থেকে ভাই ভাই করছে, এবার ওকে একটা ভাই গিফট করার প্রয়োজন। তারা মুখ গরম করে বলল, ছি, কি লাগামহীন কথা। নিখিল দুষ্টু হেসে বলল, বউয়ের সামনে লাগাম লাগালে আর বাবা ডাক শোনা লাগতো না। তারা খিলখিল করে হেসে উঠল। নিখিল মুচকি হেসে তারাকে নিয়ে শোকের সাগরে পাড়ি জমালো।